তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমাদের কাছে এই পিডিএফটা আছে, আমি এই পিডিএফটা তোমার সবার স্ক্রিন দেখা যাচ্ছে, তাহলে আমি স্টার্ট। ওকে ওকে আচ্ছা, তো নিউক্লিক অ্যাসিড কি এবং নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিড হলো একটা কেমিক্যাল, হাই মলিকুলার ওয়েট যেটাতে থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস। ঠিক আছে, একটা কেমিক্যাল কম্পোনেন্টস এর গ্রুপ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের থাকে কোথায়? সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, সেলের মধ্যে আমাদের নিউক্লিয়াস সেল, আগের দিনকে সেল পড়িয়েছিলাম। সেলের মধ্যে যে কম্পোনেন্টস গুলো থাকে তার একদম সেন্টার পয়েন্টে আমাদের সেলের নিউক্লিক অ্যাসিড জমা হয়ে থাকে, স্টোর থাকে। এবং কিছু পরিমাণ স্মল মাইটোকন্ড্রিয়াতেও থাকে, এবং উদ্ভিদের জিনিসটা আমাদের জেনে লাভ নেই। প্রাণীজ যে কোষ হয় তার মধ্যে মাইটোকন্ড্রিয়া যেখানে থাকে, সেই মাইটোকন্ড্রিয়াতে কিছু পরিমাণ নিউক্লিক অ্যাসিড জমা হয়ে থাকে, এবং বেশিরভাগ অংশই মানে নিউক্লিয়াসে থাকে, বেশিরভাগ পরিমাণ। ঠিক আছে, এরপর আমরা জেনে নেব নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে এক স্ট্রাকচার, যেটা হচ্ছে রাইবোজ সুগার স্ট্রাকচার। ঠিক আছে, ডান দিকে দেখো, রাইবোজ সুগারের একটা স্ট্রাকচার দেওয়া আছে, পেন্টাভ্যালেন্ট স্ট্রাকচার বলে এটাকে। ঠিক আছে, দেখো 5টা কর্ণ আছে। এই যে আমরা চারকোনা চতুর্ভুজ আঁকি, ট্রায়াঙ্গুলার আঁকি না, তো এটার 5টা কর্ণ আছে, যার একদিকে ফসফরাস বেস আছে এবং একদিকে নাইট্রোজেনাস বেস আছে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? রাইবোজ সুগার। এবং যে বন্ড গুলো দিয়ে গঠিত হয়েছে সেখানে হাইড্রোজেন আছে। ঠিক আছে, অক্সিজেন বেসটা দেখতেই পাচ্ছ, নাইট্রোজেন বেসের পাশে আছে, এবং হাইড্রোজেন বেস গুলো 1 2 করে করা আছে, এটা হচ্ছে হাইড্রোজেনাস বেস। এরপর আসছি আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুটো ইম্পর্টেন্ট টাইপস যেগুলো, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আমাদের কোষের মধ্যে, আমাদের কোষের নিউক্লিয়াসে থাকে, স্টোর জমা হয়ে থাকে, এবং দুটো ইম্পর্টেন্ট নিউক্লিক অ্যাসিড হলো টাইপস, সেটা আরএনএ এবং ডিএনএ। ফার্স্টে আমরা জেনে নেব ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং তারপরে আমরা জেনে নেব আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কিরকম হয়? দুটো স্ট্র্যান্ড দিয়ে হয়। এখন শুধু শোনো, আমি পরে তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, দুটো স্ট্র্যান্ড দিয়ে হয়, এই জন্য এই স্ট্রাকচারকে বলা হয় ডবল হেলিক্স স্ট্রাকচার। ঠিক আছে, ডবল হেলিক্স স্ট্রাকচারটা লিখে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ডবল হেলিক্স স্ট্রাকচার সর্বপ্রথম কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল? 1953 খ্রিস্টাব্দে। এরপর চলে যাচ্ছি আমাদের ডিএনএ কিরকম সুগার দিয়ে তৈরি হয়। ডিঅক্সিরাইবোজ সুগার আগেই বলেছি। আর আর কি কি থাকে? ফসফরিক অ্যাসিড এবং 4টে নাইট্রোজেনাস বেস। দেখো ডান দিকে যে ছবিটা আছে ওটাতে রাইবোজ সুগারের মধ্যে একদিকে পি লেখা আছে, দিকে অক্সিজেনের সাথে নাইট্রোজেনাস বেসকে অ্যাড করা আছে। তাহলে ডিএনএ এর মধ্যে কি কি থাকছে? ডিঅক্সিরাইবোজ সুগার থাকছে, ফসফরিক অ্যাসিড থাকছে, এবং 4টে নাইট্রোজেনাস বেস থাকছে। এই 4টে নাইট্রোজেনাস বেস কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। ঠিক আছে,
চারটে কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। এর মধ্যে এই যে চারটে নাইট্রোজেনাস বেস আছে, তার মধ্যে দুটো নাইট্রোজেনাস বেসকে বলা হচ্ছে পিউরিন এবং বাকি দুটোকে বলা হচ্ছে পিরিমিডিন। ঠিক আছে? পিউরিন বলা হচ্ছে দুটোকে এবং বাকি দুটো যে নাইট্রোজেনাস বেস আছে তাদেরকে বলা হচ্ছে পিরিমিডিন। সবাই নোট করতে পেরেছো? আমি নোটটা দিয়েই দিয়েছি, তোমরা এটা দেখেও নোট করতে পারো বা নিজের মতো করেও করতে পারো। ঠিক আছে? এই যে চারটে নাইট্রোজেনাস বেস আছে তার মধ্যে অ্যাডেনিন যে পিউরিন বেসের মধ্যে হচ্ছে, সেই অ্যাডেনিন কিন্তু সবসময় থাইমিনের সাথে বন্ড করে থাকবে। ঠিক আছে? এ ডাবল বন্ড থাইমিন লেখো। অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে বন্ড করে থাকে, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে বন্ড করবে। ঠিক আছে? যেমন আমরা ম্যাগনেট দেখি, ধরো একটা দুই রকমের আমরা ম্যাগনেট নিলাম, যেখানে চারটে হচ্ছে ম্যাগনেট আছে, সেই চারটে ম্যাগনেটের মধ্যে দুটো ম্যাগনেট শুধুমাত্র তারা নিজেদের মধ্যে জোড়া লাগে, আর যে ডিফারেন্ট দুটো ম্যাগনেট আছে তারা কিন্তু তাদের মধ্যে জোড়া লাগে। এই যে দুটো মানে দুটো আলাদা রকমের দুটো দুটো করে আলাদা রকমের ম্যাগনেট, তারা কিন্তু কখনোই একে অপরের সাথে জোড়া লাগতে পারে না। সেই হিসেবে মনে রাখবে। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডবল বন্ড করে মানে জুড়ে থাকে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে অলওয়েজ ট্রিপল বন্ড করে জুড়ে থাকে। তিনটে বন্ড থাকে তাদের মধ্যে। আচ্ছা, এই বন্ডটাকে কি বন্ড বলা হচ্ছে? হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? এই বন্ডটাকে কি বন্ড বলা হচ্ছে? হাইড্রোজেন বন্ড। স্ক্রিন দেখাচ্ছে? মানে এখন আমি ক্লাসে একটু আগে দেখা যাচ্ছিল তো, আমি যেটা স্ক্রিন ক্লাস ফলো করতে পেরেছো? ওকে। কি বুঝতে পারলে? কিন্তু সামারিতে আমি চলে আসছি। জিনস আর মেড অফ ডিএনএ। ঠিক আছে? আমাদের শরীরের যে জেনেটিক হেরিডিটি বা জিনস যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডিএনএ দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে? ডিএনএ যদি মিউটেশন হয়, ডিএনএ এর মধ্যে যদি কোনো চেঞ্জেস আসে, তখন জিনের মধ্যেও চেঞ্জেস আসবে। ঠিক আছে? আর আমাদের বেসিক যে মানে ইউনিট হেরিডিটি, সেটা কিন্তু ডিএনএ কে ধরা হয়। এই অবধি সবাই বুঝতে পেরেছো? এই অবধি সবাই বুঝতে পারলে তাহলে আমি আরএনএ তে যাচ্ছি। যাচ্ছে না কিছু?
বুঝতে হবে যে তোমাদের কারো কারো প্রবলেম হচ্ছে শুনতে, মানে কেউ কেউ শুনতে পাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না। তাহলে একজন কেউ এক্সপ্লেন করো, তার ভয়েসটা সবাই শুনতে পাচ্ছে কিনা দেখো, তাহলে বুঝবো যে আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। কেউ একজন এক্সপ্লেন করো মাইক্রোফোন অন করে। তোমরা কি মাইক্রোফোন অফ অন করতে পারছো না তোমাদের অটোমেটিক্যালি? আমি কিন্তু অফ করিনি। রিমা কি বলতে পারবে? রিমা অন করো মাইক্রোফোন। আচ্ছা ঠিক আছে, কোনো কারণে হয়তো মাইক্রোফোন অফ আছে। আমি কোশ্চেন করব, কোশ্চেনে তোমরা আমার ক্লাসের লাস্টে কোশ্চেনে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? ক্লাসটা ফলো করো। আচ্ছা, এরপর আমরা চলে আসছি আরএনএ। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো?
আচ্ছা আমি দেখছি, ঠিক আছে। তোমরা কি এখন মাইক্রোফোন অন করে করতে পারছো? একবার দেখো। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন? ওকে, কথা শোনা যাচ্ছে? ওকে। হুম, এরপর আসছি আরএনএ। আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে একটা আমাদের ডিএনএ তে যেরকম দেখেছি দুটো ফিতে দিয়ে আম, তৈরি হচ্ছে ডিএনএ টা। তো আরএনএ এর মধ্যে শুধুমাত্র একটাই ফিতে থাকছে, ঠিক আছে, এটা মনে রাখবে। এটার মধ্যে 4টে নাইট্রোজেনাস বেস আছে, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন, যেটা হচ্ছে থাইমিন। থাইমিন এখানে ইউরাসিল দ্বারা রিপ্লেস হচ্ছে, ঠিক আছে। আর প্রোটিন, প্রসেস অফ প্রোটিন সিনথেসিস ইজ কল্ড ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কাকে বলছে? প্রোটিন সিনথেসিসের যে প্রসেস আরএনএ করছে, আরএনএ তো প্রোটিন সিনথেসিসে সহায়তা করে। তো সেই ক্ষেত্রে আরএন যে ট্রান্সক্রিপশন কাকে বলছে? প্রোটিন সিনথেসিসের যে প্রসেস আরএনএ এর মধ্যে হচ্ছে সেটাকে ট্রান্সক্রিপশন বলছে, ঠিক আছে। এটা একটু নোট করে রাখবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ট্রান্সক্রিপশন কোশ্চেনটা। এরপর আসছি আরএনএ টাইপ। আরএনএ কি কি টাইপস এর হয়? আরএনএ এমআরএনএ হয়, টিআরএনএ হয় এবং আরআরএনএ হয়। এমআরএনএ জেনে নেব। এমআরএনএ কি করে? এমআরএনএ আমাদের যে শরীরের জেনেটিক কোডটা হয় সেটাকে ট্রান্সক্রিপশনের জন্য প্রস্তুত করে, ঠিক আছে। ট্রান্সক্রিপশন মানে কি? সেটাকে ভাঙার জন্য। এমআরএনএ কি করছে? এমআরএনএ আমাদের যে জেনেটিক কোড সেটাকে ট্রান্সক্রিপশনের জন্য প্রস্তুত করছে, বা সেখানে আমাদের ট্রান্সক্রিপশনটা শুরু হচ্ছে। তারপর কি আছে? টিআরএনএ। টিআরএনএ কি করছে? সেই যে ট্রান্সক্রিপশনের যে প্রসেস যেটার দ্বারা প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেই সেই জিনিসটাকে টিআরএনএ ট্রান্সফার করছে, মানে ক্যারি করছে, ঠিক আছে। ওটাকে বয়ে নিয়ে যাচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে রাইবোজোমের ওপর। বুঝতে পেরেছো? এটা রেকর্ডিং। আচ্ছা, রেকর্ডিং তো হচ্ছে। রেকর্ডিং তো অন করা আছে গো। রেকর্ডিং তো অন করা আছে, আমি ফার্স্টের থেকেই তো রেকর্ডিং অন করা আছে। ওকে, তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো কিনা একটু যারা অন আছো তারা একটু বুঝতে পেরেছো কিনা সেটা সেটা আমাকে বলো। সেরম যদি না হয়, রেকর্ডিং যদি অন না থাকে, আমি ক্লাসটা আরো একবার নিয়ে নেবো। যারা বুঝতে পারেনি আমার কোনো অসুবিধা নেই সেটাতে, কিন্তু যারা ক্লাসে অন আছো তারা অ্যাটলিস্ট ক্লাসটা ফলো করার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, টাইপস গুলো আবার বলবো তো, ঠিক আছে, আমি টাইপস গুলো আবার বলছি, তোমরা ফলো করার চেষ্টা করো। আরএনএ টাইপস 3 প্রকারের, ঠিক আছে। এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ, যেটা নিচে লেখা আছে দেখো, নিচে একদম পেজের নিচে। এমআরএনএ কি করে? জেনেটিক কোড যেটা হয় সেটাকে ট্রান্সক্রিপশনের জন্য রেডি করে। সেটা ট্রান্সক্রিপশনের জন্য রেডি হয় এমআরএনএ। এমআরএনএ যে টাইপস আছে সেখানে। তো এইটা হচ্ছে ট্রান্সক্রিপশনের জন্য রেডি করে ট্রান্সক্রিপশনটাকে স্টার্ট করে। ট্রান্সক্রিপশন কি বলেছিলাম? ট্রান্সক্রিপশন হচ্ছে একটা প্রোটিন সিনথেসিসের প্রসেস, ঠিক আছে।
আরএনএ এর মধ্যে কি হচ্ছে? প্রোটিন সিনথেসিস হচ্ছে। ট্রান্সক্রিপশন কি? প্রোটিন সিনথেসিসের প্রসেসটাকে আমরা ট্রান্সক্রিপশন বলছি। এরপর আসছি টিআরএনএ। টিআরএনএ কি করছে? টিআরএনএ ওই যে স্টার্ট করলো এমআরএনএ, সেই জিনিসটাকে ক্যারি করছে, ঠিক আছে? ট্রান্সফার করছে এবং ক্যারি করছে কোথার থেকে কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে রাইবোজোমের উপর, ঠিক আছে? প্রোটিন সিনথেসিসের জন্য। এরপর আসছি আরআরএনএ। আরআরএনএ কি করছে? rRNA which in ribosome assist in protein synthesis. rRNA কি করছে? রাইবোজোমের ওপর তো প্রোটিন সিনথেসিসের জন্য চলে এলো, তারপর কি করছে? ওকে সহায়তা করছে, ঠিক আছে? টিআরএনএ কে সহায়তা করছে প্রোটিন সিনথেসিসের জন্য। এইটুকুই জাস্ট, একদম সিম্পলিফাই করে আমি বললাম। এরপর আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি তোমাদেরকে, ঠিক আছে? কে কি বুঝতে পেরেছে দেখি। কেউ কিন্তু এই নোটটা খুলে পরে অ্যান্সার দেবে না, নিজে থেকে অ্যান্সার দেবে, ঠিক আছে? তো আমাকে বলো, আরএনএ এর মধ্যে এমন নাইট্রোজেনাস বেস কোনটা আছে যেটা ডিএনএ এর মধ্যে নেই? ওকে, ইউরাসিল। এরপর আসছি রাইবোজ সুগারের মধ্যে কি কি মলিকিউলস গুলো কি কি থাকে রাইবোজ সুগারের মধ্যে? ইউরাসিল, ইউরাসিল। অনেকে অ্যান্সার দিয়েছো। বললাম রাইবোজ সুগারের যে স্ট্রাকচার, সেটার মধ্যে কি কি মলিকিউলস গুলো থাকছে? আচ্ছা, হুম, ঠিক আছে। এরপর আসছি প্রোটিন সিনথেসিসের প্রসেসকে কি বলে? এই মাত্র জাস্ট বললাম। হুম, ঠিক আছে, গুড। ট্রান্সক্রিপশন। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে সেল ডিভিশন। আমি সেল ডিভিশনে চলে যাচ্ছি। ডিএনএ আরএনএ এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, আমি আরেকবার বলে দিচ্ছি জাস্ট, তারপরে আমি নেক্সট টপিকে চলে যাব। ডিএনএটা আরেকবার বলবেন। স্বপর না রাউত? আমি বলছি তুমি কি ক্লাসটা ফলো করোনি, মানে ক্লাসে ফার্স্টে জয়েন করোনি, নাকি তুমি বুঝতে পারোনি? ডিএনএটা পুরো আরেকবার এক্সপ্লেন করা পসিবল নয়, কারণ রেকর্ডিং হয়ে আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। বা তুমি যদি কোনো একটা জায়গা বুঝতে পারোনি বা কোনো তোমার ডাউট আছে, সেটা আমাকে বলো, আমি সেটা বলে দিতে পারবো। আচ্ছা, রেকর্ডিং এর মধ্যে দেখে নিও। আচ্ছা, আমি সেল ডিভিশনে হ্যাঁ যাচ্ছি, না হলে ক্লাসটা এগোতে পারবো না। তোমরা যাদের একটু মানে এক্সপ্লেনেশনের প্রবলেম আছে বা শুনতে পাওনি, এগুলো কিন্তু রেকর্ডিং এর থেকে ক্লিয়ার করে নিতে হবে। বা যদি যদি মানে বুঝতে প্রবলেম হয়, সেটা আমাকে বলতে পারো। আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলো লিখে রাখো। সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডিএনএ হচ্ছে ডবল হেলিক্স মডেল, স্টার দিয়ে লিখে রাখো। ডিএনএ ইজ এ ডবল হেলিক্স মডেল। মডেল স্ট্রাকচার এন্ড মডেলটা হচ্ছে যে আবিষ্কার করেছিল ওয়াটসন অ্যান্ড ক্রিক ইন 1953। হুম,
এখানের মধ্যে ডিএনএ এর মধ্যে তো আগেই তোমাদের নোটসে লিখিয়েছি অ্যাডেনিন আর থাইমিন গুয়ানিন সাইটোসিন, আর আরএনএ এর মধ্যে অ্যাডেনিন গুয়ানিন ইউরাসিল আর সাইটোসিন। এর মধ্যে আর সেরকম কিছু নেই, যদি থাকে তাহলে পরে কোশ্চেনে ইয়ে করবে। এরপর আসছি সেল ডিভিশন, ঠিক আছে। দেখো সেল ডিভিশনের আগে তোমাদেরকে একটা আগে নোট দেওয়া আছে, ঠিক আছে। পিডিএফটা তোমরা অন করো তো। স্ক্রিনটাও ফলো করবে, পিডিএফও ফলো করতে পারো, দুটোই একই। তো সেল ডিভিশন হচ্ছে মেইনলি আমাদের দুই প্রকারের, এবং মিওসিস, ঠিক আছে। মাইটোসিস সেল ডিভিশনে আমাদের মেইনলি কি হচ্ছে, একটা 2n যদি আমরা ডিপ্লয়েড সংখ্যা ধরি, n মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে। ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম আমাদের সেলের মধ্যে থাকে। ক্রোমোজোমের মধ্যে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কি দেখতে পাবো? ডিএনএ দেখতে পাবো, ঠিক আছে। সেল সাইকেলের মধ্যে, মানে সেল ডিভিশনের মধ্যে যে সেল সাইকেল আছে, সেখানে মেনলি দুটো ডিভিশন আছে, ঠিক আছে, দুটো টাইপস আছে, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিসকে কি কি ডিভিশন বলে? সোমাটিক সেল ডিভিশন বলে। এখানে যে ডিপ্লয়েড 2n সংখ্যা ক্রোমোজোম থাকে, সেখান থেকে আরো 2n সংখ্যা কি ক্রোমোজোম তৈরি হয়, ঠিক আছে। এখানে সমবিভাজন হয়। আর যখন মিওসিস পড়বো, তখন মিওসিসে দেখতে পাবো মিওসিসে একবার হ্রাস হচ্ছে, একবার সমবিভাজন হচ্ছে, ঠিক আছে। এরপর চলে আসছি মাইটোসিস। মাইটোসিসের মধ্যে কি কি ফেজ গুলো আছে? মাইটোসিসের আবার ফেজ আছে, ঠিক আছে। মাইটোসিসের দুটো মেনলি ফেজ আছে, যেটা হচ্ছে ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। দুটো কি মেন ফেজ আছে? ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। এই অবধি বোঝা গেছে? ওকে। আচ্ছা, সেল ডিভিশনের দুটো মাইটোসিস এবং কি ম্যাম আছে, ম্যাম নেই কেন? আচ্ছা, আমাকে কি ফলো করতে পেরেছো? আমি এতক্ষণ মিওসিস বললাম, তারপর ইন্টারফেস বললাম। আমি তো জয়েন হয়েই আছি, আমি তো এক্সপ্লেন করলাম। ওকে, এখন শুনতে পাচ্ছো? এখন স্ক্রিন শেয়ার হচ্ছে?
যাচ্ছে না। হ্যাঁ, এখন সব হয়েছে। এখনের কথাই জিজ্ঞাসা করছি। তোমাদের মাইক্রোফোন অন হয়েছে? ওকে, যাই হোক, আমি বলছি যে ইন্টারফেসটা যে আমি বললাম, মাইটোসিস এবং মিয়োসিস, একটুখানি শুনতে পেরেছো? শোনা যায়? তাহলে আমি একটা হচ্ছে যে পিডিএফ হ্যান্ড রিটেন নোট, ওইটা অন করতে পারবে? করো, আমি কি বলছি সেটা শোনো। সেল ডিভিশন যেটা আছে সেটা হচ্ছে টু টাইপসের, মাইটোসিস এবং মিয়োসিস, এই দুটো ভাগে সেল ডিভিশন হচ্ছে। এখানে আমাদের কি বলা হচ্ছে, মাইটোসিস যে সেল ডিভিশন ফার্স্ট, সেটা হচ্ছে সোমাটিক সেল ডিভিশন, ঠিক আছে? আর মিয়োসিস যে সেল ডিভিশন সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল ডিভিশন। সোমাটিক সেল ডিভিশন অর্থাৎ রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো বাদ দিয়ে, মানে ফিমেল এবং মেল যে হিউম্যান বডি আছে সেখানে রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো বাদ দিয়ে মাইটোসিস বাকি সমস্ত অর্গানে হচ্ছে, ঠিক আছে? যেমন ধরো একটা ছোট বাচ্চা, সে গ্রো হয়ে পরে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট তার হয়ে সে বড় হচ্ছে, কি করে হচ্ছে? একটু ভাবলে চিন্তা করলে বুঝতে পারবে, সেল ডিভিশন হচ্ছে না তার বডিতে, তাই জন্য সে গ্রো হচ্ছে। তো এই যে গ্রো হচ্ছে এটা সেল ডিভিশনের ফলে হচ্ছে। তো সেই সেল ডিভিশন গুলো যারা গ্রো করে সেটা কোন সেল ডিভিশন? মাইটোসিস সেল ডিভিশন, সোমাটিক সেল ডিভিশন যেটাকে বলছে। এখানে কি থাকে? 2n বা ডিপ্লয়েড নাম্বার ক্রোমোজোম থাকে প্রতিটা সেলের মধ্যে। এই অবধি বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে সবার? ওকে, এরপর আসছি মাইটোসিসের মধ্যে কি কি ভাগগুলো আছে, মাইটোসিসের মধ্যে কি কি ফেজ আছে। মাইটোসিসের মেনলি দুটো ফেজ আছে, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। লেখো তোমরা, নোট করো, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। ইন্টারফেজের মধ্যে আবার তিনটে ভাগ আছে, যেটা হচ্ছে G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ। ওকে, ইন্টারফেজের মধ্যে আছে কি কি? G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, G1 ফেজে কি কি হয় দেখো, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? দুটোতেই হ্যাঁ কি না বলবে, ঠিক আছে? স্ক্রিন এবং আমার কথা। ওকে, ইয়েস ম্যাম, ঠিক আছে। এরপরে একটু কনসেন্ট্রেট করে শোনার চেষ্টা করো, ঠিক আছে? সেল সাইকেলের মধ্যে বললাম দুটো ভাগ আছে, দুটো টাইপস আছে, মাইটোসিস এবং মিয়োসিস। মিয়োসিসের মধ্যে দুটো মেন ফেজ আছে, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ, এবং ইন্টারফেজ নিয়ে এখন আলোচনা করছি, ঠিক আছে? ইন্টারফেজের মধ্যে আছে G1 S এবং G2, ঠিক আছে? G1 এ কি হচ্ছে? G1 এ হচ্ছে যে সাইটোপ্লাজমটা গ্রোথ করছে, ঠিক আছে? সাইটোপ্লাজমটা কি করে গ্রোথ করছে? রেপ্লিকেট করে করে। এখানে অর্গানেলস গুলো আছে সাইটোপ্লাজমের মধ্যে, আগের দিনকে বলেছিলাম অর্গানেলস গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেইগুলো রেপ্লিকেশনের মাধ্যমে গ্রোথ করছে, ঠিক আছে? G1 ফেজে। এখানে আরেকটা পয়েন্ট, সাব পয়েন্ট কি লিখবো? লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল। এটা কোশ্চেনের মধ্যে দিতেই পারে, ঠিক আছে? যে G1টা মানে সেল ডিভিশনের মধ্যে লংগেস্ট ফেজটা কোনটা, তো আমাদেরকে তখন
বলতে হবে G1 phase is longest phase of cell cycle, ঠিক আছে? এখানে কি হচ্ছে, কিছু প্রোটিন সিনথেসিস হচ্ছে এবং ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে অর্গানেলস গুলো যেগুলো আছে আমাদের সাইটোপ্লাজমে, যে অর্গানেলস গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো ডুপ্লিকেশন হচ্ছে, একদম আইডেন্টিক্যাল সেই রকম অর্গানেলস গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? কোন কোন অর্গানেলস গুলো হচ্ছে না, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং সেন্ট্রিওলস। কোন কোন অর্গানেলস গুলো হচ্ছে না, মাইটোকন্ড্রিয়া এবং সেন্ট্রিওলস। ওকে, এরপর আসছি এস ফেজ। এস ফেজের মধ্যে ডিএনএ রেপ্লিকেট করছে, ঠিক আছে? এস ফেজের মধ্যে কি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএটা ডবল হয়ে যাচ্ছে। এই ফেজের মধ্যে ডিএনএটা রেপ্লিকেট করে ডিএনএ সংখ্যায় ডবল হয়ে যাচ্ছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ডিএনএ সংখ্যা বাড়ছে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে। আর কি হচ্ছে, সেন্ট্রিওলটা ডুপ্লিকেট হচ্ছে, মানে একই রকমের দুটো তৈরি হচ্ছে সেন্ট্রিওল। বোঝা গেছে? আর কি হচ্ছে, হিস্টোন প্রোটিন সিনথেসিস করছে। এগুলো কিন্তু বইয়ে নেই, এগুলো আমি অ্যাডিশনাল ইনফরমেশন নিয়েছি অন্য বই থেকে, ইন্টারনেট থেকে, যেগুলো ইম্পর্টেন্ট সেল ডিভিশন জানার জন্য। এগুলো সবাই কিন্তু নোট খাতায় বানিয়ে রাখবে, ঠিক আছে? পিডিএফ এ থাকলে হবে না। এই অবধি সবার বোঝা গেছে? ওকে, আচ্ছা স্ক্রিন শেয়ার করলাম, সেটা দেখতে পেয়েছিলে তো? ওকে। এরপর আসছি G2 ফেজ। G2 ফেজে কি হয়, এইখানে মোস্ট অফ দ্য প্রোটিন যেগুলো আছে, প্রোটিনটা সব থেকে বেশি G2 ফেজে এসে সিনথেসিস হচ্ছে, হবেই, কারণ এই ফেজটাই ইন্টারফেজের শেষ দশা, মানে ফেজের এটাই শেষ ফেজ, ঠিক আছে? G2 ফেজ। তো এইখানে এসে পরে প্রোটিনটা, মোস্ট অফ দ্য প্রোটিন এখানে এসে পরে সিনথেসিস হচ্ছে। একটা এরকম প্রোটিন আছে যেটা এখানে এসে সিনথেসিস হচ্ছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রোটিন, সেটা হচ্ছে টিবিউলিন প্রোটিন, ঠিক আছে? টিবিউলিন প্রোটিন এখানে এসে সিনথেসিস হচ্ছে। এটা হাইলাইট করে রাখবে বা নিচে তলায় দাগ দিয়ে রাখবে যখন নোটটা বানাবে। এবং এখানে এনজাইম থাকছে। আমরা দেখেছিলাম যে আগের G1 ফেজে কোনটা সিনথেসিস হলো না, মাইটোকন্ড্রিয়া এবং সেন্ট্রিওলস গুলো, কিন্তু G2 ফেজে এসে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট সিনথেসিস হলো এবং ডুপ্লিকেশনও হলো, ঠিক আছে? তাহলে G1 এস এবং G2 ফেজ এই তিনটে মিলে কোষের প্রায় সমস্ত যে অর্গানেলস গুলো আছে, ডিএনএ আছে এবং মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট আছে, সমস্ত কিছু ডুপ্লিকেশন হয়ে গেল। ডুপ্লিকেশন হয়ে পরে ওই একই সেলের মধ্যে, দাঁড়াও ছবিটা আমি রেখেছি কিনা দেখছি, হ্যাঁ এই যে দেখো, এম ফেজের মধ্যে, মাইটোটিক ফেজের মধ্যে দেখো যে ওই ইন্টারফেজে দেখো একটা গোল সেলের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে? ওটা ডুপ্লিকেশন হয়ে পরে ওই সমস্ত কিছু এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে, ওরা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে না, ডিভাইডটা হবে পরে, ঠিক আছে? পরের ফেজে, যেমন মাইটোটিক ফেজে এসে ওরা ডিভাইডটা হবে, এখনো সেটা বলিনি। তোমরা এই অবধি বুঝতে পেরেছো তো G1 এস আর G2 ফেজে কি হলো মেনলি? আচ্ছা G1 G2 আর ফেজটা বুঝতে পেরেছো তো? আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, কারণ এটা একটু বোঝার বিষয় আছে, তো তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? কেউ কেউ হয়তো বুঝতে না পারতে পারে।
ইন্টারফেজ হলো মাইটোসিস ফেজের একদম ফার্স্ট স্টেজ, ঠিক আছে? তার মধ্যে ছোট তিনটে ফেজ আছে, যেটা হচ্ছে G1, S এবং G2 ফেজ। এখানে দেখো আমার নোটস এর মধ্যে ফলো করলে বুঝতে পারবে, ওখানে সমস্ত কিছু লেখা আছে। G1, S এবং G2 ফেজ। G1 এ কি হচ্ছে, এটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ এবং গ্রোথ অফ সাইটোপ্লাজম। আমাদের যে সেল আছে, আগে যারা আমি সেলটা যখন পড়িয়েছিলাম, সেটা যারা ক্লাস করেছিলে বা রেকর্ডেড ক্লাসটা শুনেছো তারা হয়তো বুঝতে পারবে। সাইটোপ্লাজমটা গ্রোথ হচ্ছে, ঠিক আছে? সাইটোপ্লাজমটা বেশি হচ্ছে। কিভাবে বেশি হচ্ছে, মনে করো তোমার হাতে একটা বাটির মধ্যে জল আছে, ঠিক আছে? সাপোজ আমি আহ একটা সেলকে সেকশন করেছি, সেলকে দুটো ভাগে ভাগ করেছি, তাহলে আমার সেলটা বাটির মতো দুটো অংশ হলো। একটা অংশ আমি রেখে দিলাম, উপরের অংশটা, নিচের অংশটা আমি বাটির মতো ধরে আছি, ঠিক আছে? ওইটার মধ্যে জল আছে, আমার বাটিটার মধ্যে জল আছে, জলের মধ্যে আমি সামান্য কিছু নুড়ি পাথর দিয়েছি এবং আলাদা অনেক কিছু জিনিসপত্র দিয়েছি, ঠিক আছে? এটা সাপোজ আমার একটা সেল। তো আমার এই বাটির মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, সেই জিনিসপত্রটা মনে করো আমাদের বাচ্চা যখন ছোট আছে তার সেলের মধ্যে আছে। বাচ্চাটা যখন গ্রোথ হচ্ছে তখন সেই সেলটা ডিভিশন হচ্ছে না, তারপর একটা বাচ্চা গ্রোথ হয়ে পরে অ্যাডাল্ট হচ্ছে। তো এই যে বাটির জিনিসপত্রগুলো, এগুলো ডবল হচ্ছে, ঠিক আছে? একটা সেল থেকে আরেকটা সেল হলো, একদম আইডেন্টিক্যাল, একদম সেম সেল হলো। এরপর এই দুটো যে সেল হলো, সেই দুটো সেলের থেকে আবার আরেকটা সেল থেকে আরেকটা সেল হলো, আবার যে এই 2 নম্বর সেলটা হলো তার থেকে আবার আরেকটা সেল হলো। বুঝতে পেরেছো? এরপর এইভাবে চারটে সেল থেকে আবার চারটে সেলের মধ্যে থেকে আবার প্রতিটা সেলে আরেকটা করে সেল ডিভিশন হয়ে হচ্ছে, ঠিক আছে? এটা মেন ফ্যাক্ট। এরপর আসছি সেলটা ডিভিশন কি করে হচ্ছে। সেলটা ডিভিশন হচ্ছে মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে। তো মাইটোসিস যে তখন ইন্টারফেজ যে আছে সেটা ফার্স্ট ফেজ, সেই ফেজে এসে পরে সেলের যে ভেতরের যে ধরো জলটা, বাটির মধ্যে যে জলটা, সেটা ডবল হয়ে যাচ্ছে। ডবল হয়ে গেল, সেলের যে ভেতরের যে অর্গানেলস গুলো, মানে নুড়ি পাথর বা জিনিসপত্র যা আছে ওই বাটির মধ্যে জলের মধ্যে, সেইগুলো ডবল হচ্ছে, ঠিক আছে? ইনক্লুডিং ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট, এই সমস্ত কিছু ডবল হলো। এই সমস্ত কিছু ডবল হয়ে এই যে ইন্টারফেজ দশাতে, ইন্টারফেজ দশা সবকিছু কিন্তু একসাথেও জড়ো হয়ে থাকবে। এই কিন্তু দুটো ডিভাইড হয়ে যাচ্ছে না সেলটা। ডিভাইড কখন হবে? ডিভাইড মাফিক ফেজে গিয়ে হবে, ঠিক আছে? এটা এখনো আসেনি। আপাতত এটাই বলেছি যে ওই সেলের মধ্যে থেকে জিনিসগুলো সব আয়তনে বেড়ে গেল। এই অবধি বোঝা গেছে? খুব সহজ ভাষায় বললাম, ঠিক আছে? মানে বইয়ের ভাষায় বললাম না। বুঝতে পেরেছো? হ্যাঁ। এরপরে আসি মাইটোটিক ফেজে, ঠিক আছে? আচ্ছা, জিততে পারেনি সে বুঝতে পেরেছে তো, আগের বারে যে বললো বুঝতে পারিনি, আরেকবার বলুন। ভাস্বতী সরকার, বোঝা গেছে? কমেন্ট করো তো। ওকে, এইটুকু বুঝে রাখো যে সেলের মধ্যে ওটা আয়তনে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছু জিনিসগুলো সেলের মধ্যে ডবল হয়ে গেল। আরেকটা কথা এখানে বলে দিই, তোমাদের মনে আসতে পারে যে সেল তাহলে একটা সেল থেকে আরেকটা সেলে ডিভাইড হলো, আরেকটা সেল থেকে আবার দুবার ধরে ডিভাইড হলো, সেই চারটে সেল থেকে আবার ডিভাইড হচ্ছে, এরকম হচ্ছে। তো একটা সময় এসে সেই যে প্রথম সেলটার থেকে যে ডিভিশনটা শুরু হয়েছে, সেই সেলটা কি থেকেই যাবে? সেই সেলটা কি ডিভাইড করতেই থাকবে? না, সেই সেলটা কিন্তু সারা জীবন থেকে যাবে না। আমাদের সেল এর একটা বয়স আছে, শরীরে সেলের একটা বয়স আছে, যেটা হচ্ছে একটা সেল নির্দিষ্ট বয়সের পরে সেই সেলটা মারা যায়, ঠিক আছে? সেই সেলটা মারা গিয়ে আমাদের বিভিন্ন ভাবে এক্সক্রিশন হয়ে যায় সেই সেলটার মধ্যে। যেমন ধরো স্কিনের মধ্যে স্কিন পিলিং কখনো কখনো হয় দেখবে, বা স্কিনের উপর দেখবে আমরা প্রতিদিন স্নান করি যখন বা করি, তখন দেখবে স্কিনের মধ্যে আমরা বাড়িতেই আছি হয়তো, তাও স্কিনের মধ্যে ডার্ট আছে। ওটা কি না, স্কিনের ওপরের যে সেল গুলো আছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেই স্কিনের যে সেলটা সেটা ডার্ট হিসেবে আমাদের বাইরে বেরিয়ে, সেরকম ভেতরের যে সেল গুলো ভেতরের বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের এক্সক্রিশন হয়ে যায়। বুঝতে পেরেছো?
প্রথমে সেলটা আছে সে কিন্তু একটা মিনিমাম ডিভিশনের পর সে মারা যাচ্ছে। বুঝা গেছে? এরপর আসছি মাইটোটিক ফেজ। ইন্টারফেজের পর মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজে আমাদের আবার 4টে সাব ফেজ আছে। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিই, এটা কোশ্চেনে আসতে পারে, খুব ইউনিক একটা বিষয়, যেটা হচ্ছে G1S এবং G2 এই 3টে ফেজ ছাড়াও আরেকটা কিন্তু ফেজ আছে, যেটা হচ্ছে G0। এই জায়গাতে এসে কোনো সেলের কোনো সেল ডিভিশন হয় না, ঠিক আছে? যেমন এই হার্ট সেল যে আছে, আমাদের শরীরের যে হার্ট আছে, সেই সেলগুলো কোনোদিনই হয় না, ঠিক আছে? এই হার্ট সেলগুলো আমাদের G0 ফেজে আছে, ঠিক আছে? তাহলে তোমরা বলবে যে একটা ছোট বাচ্চার হার্টের সাইজ আর বড় যে অ্যাডাল্ট আছে তার কি হার্টের সাইজ একই হলো? অবশ্যই সেটা নয়, হার্টের সাইজ বাড়ে, কিন্তু হার্ট সেল কখনোই ডিভিশন হয় না, ঠিক আছে? হার্ট সেলের সাইজ বাড়ে, কিন্তু হার্টের হচ্ছে যে সেল ডিভিশন হয় না। হার্ট সেল অলওয়েজ G0 ফেজে থাকে, যেটা হচ্ছে যে কোসেন্ট ফেজ বলে। একে কি বলে কোশ্চেনে আসতে পারে, কোসেন্ট ফেজ কাকে বলে? এক্সাম্পল বা এমসিকিউ কোশ্চেন এরকম আসবে যে এক্সাম্পল অফ কোসেন্ট ফেজ ইজ কোনটা, ঠিক আছে? 4টে অপশন দেওয়া থাকবে, তখন তোমরা হার্ট সেলটাকেই মানে চুজ করবে, ঠিক আছে? এটাকে বলে সুপ্ত দশা বা ঘুমিয়ে থাকে বা স্থির দশা, এই এই দশাতে থাকে। তো এখানে কিন্তু কোনো ডুপ্লিকেশন হয় না এবং এটাকে মেটাবলিক্যালি ডিঅ্যাক্টিভ ফেজ বলা হয়। বোঝা গেল? এরপর আসছি এম ফেজ বা মাইটোটিক ফেজ। এই ফেজে 4টে আবার সাব ফেজ আছে, যেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, ঠিক আছে? প্রোফেজের মধ্যে কি হচ্ছে দেখো, ছবি আঁকা আছে ছোট করে, ইন্টারফেজের নিচে দেখো তীর দিয়ে প্রোফেজ করা আছে। এই ফেজে কি হচ্ছে, ক্রোমোজোম গুলো বিপরীত দিকে চলে যায়, ঠিক আছে? এই যে ইন্টারফেজে ক্রোমোজোম, গলগি বডি বা অন্য যে অর্গানেলস গুলো আছে, মাইটোকন্ড্রিয়া, সেগুলো সমস্ত কিছু একসাথে ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এই ফেজে কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে এবং ক্রোমোজোম গুলো অপোজিট দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আর কি হচ্ছে, ক্রোমাটিন গ্র্যানুলস গুলো একসাথে নিউক্লিয়াসের দিকে একসাথে ডেন্সলি অর্গানাইজ হচ্ছে, মানে একই রকমের দিকে অর্গানাইজ হয়ে যাচ্ছে, মানে মোটামুটি একটা যে এলোমেলো হয়ে থাকে ইন্টারফেজ দশাতে, প্রোফেজ দশাতে সেই জিনিসটা একসাথে চলে আসছে, ঠিক আছে? ক্রোমাটিডস গুলো সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে আর ক্রোমোজোমের কন্ডেমেশন হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে সবই লেখা আছে। এরপরে আসছি মেটাফেজ। মেটাফেজে কি হচ্ছে, দুটো যে এই যে সেন্ট্রিওলস, দেখো সেন্ট্রিওলস রেড করে করা আছে, দুটো ওই ছোট জায়গা যেটাতে ওই ডট ডট দিয়ে করা আছে, ওই দুটো কিন্তু দুটো দিকে সেন্ট্রিওল, ঠিক আছে? প্রোফেজটার মধ্যে সেন্ট্রিওলসটা একদিকে চলে গেল, ক্রোমোজোম গুলো একই সাথে চলে এলো, মানে এরা একসাথে একসাথে গ্রুপিজম করছে। মনে করো যে আমাদের যেরকম স্কুলে বা কলেজে হতো, একই রকমের মানুষজন একই রকম গ্রুপে থাকতো, সেই রকম এরা গ্রুপিজম করছে, ঠিক আছে? যারা ক্রোমোজোম তারা একসাথে থাকবে, যারা সেন্ট্রিওল তারা একধারে হয়ে যাবে, যারা বাকি একই রকম জিনিসপত্র তারা একই রকম হয়ে যাবে। বুঝতে পেরেছো? কারণ সংখ্যায় বেশি আছে, আমরা দেখলাম ইন্টারফেস দশাতে সবাই ডুপ্লিকেট হয়ে গেছে বা একই রকম মানে গ্রোথ হয়েছে ইন্টারফেস দশাতে, সেইটা প্রোফেজে এসে ওরা একই সাথে থাকতে শুরু করেছে, ঠিক আছে? এরপর আসছি মেটাফেজে। মেটাফেজে কি হচ্ছে, ক্রোমোজোম গুলো ক্রোমাটিডের সাথে পেয়ার করছে, ঠিক আছে? ক্রোমোজোম গুলো ক্রোমাটিডের সাথে পেয়ার করলো এবং একটা লাইন বরাবর বিন্যস্ত করলো, যেমন আমরা প্যারেডের সময় বা
প্রেয়ারের সময় লাইন বরাবর বিন্যস্ত হয়ে যায় সেই রকম। এবং সেন্ট্রিওল দুটো অপোজিট পোলে চলে গেল, ঠিক আছে? একটা লাইন বরাবর ক্রোমোজোম গুলো চলে এলো এবং সেন্ট্রিওল গুলো অপোজিট দিকে চলে গেল। যেখানে ক্রোমোজোম দাঁড়িয়ে আছে আমরা ওখানে দাঁড়াবো না, আমরা অপোজিট পোর্শনে দাঁড়িয়ে থাকবো। বুঝতে পারা গেছে এতটা অবধি যে বলেছি? ওকে, আমি কিন্তু খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, যারা একটু ফলো করবে তাদের কিন্তু আমার মনে হয় না সেল ডিভিশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে তোমাদের, ঠিক আছে? কথাগুলো মনে রাখো এবং ছোট ছোট করে নোট করে রাখো যেগুলো আমি বলছি, তাহলে দেখবে সেল ডিভিশন আর নেক্সট টাইম যখন পড়বে তখন তোমাদেরকে আর বেশি এগুলো পড়তে হবে না, ঠিক আছে? এরপরে আসছি অ্যানাফেজে, ঠিক আছে? মেটাফেজে ওরা সবাই প্যারেডের মতো লাইন করে গেল ক্রোমোজোমরা, আর সেন্ট্রিওলরা ক্রোমোজোমের কাছাকাছি থাকবে না, তাই তারা অপোজিট পোলে দাঁড়িয়ে থাকলো, ঠিক আছে? অ্যানাফেজে এসে কি হচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে, মাঝ বরাবর কেটে যাচ্ছে, ঠিক আছে? অ্যানাফেজে এসে পরে কি হচ্ছে, ক্রোমোজোম গুলো সেন্ট্রিওলের দিকে চলে গেল। এতক্ষণ এরা নিজেদের মতো করে থাকছিল, যে আমাদের মতো যারা দেখতে বা আমাদের মতো যাদের মানসিকতা, তাদের সাথে সাথে আমরা থাকবো, আমরা অন্য জনের সাথে মিশবো না। এই অ্যানাফেজ দশাতে কি হলো, এসে পরে ক্রোমোজোমদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে? তো তারা সেখানে এসে পরে অপোজিট পোলে চলে গেল, মানে অপোজিট পোলে যে সেন্ট্রিওল গুলো আছে সেই বরাবর যেতে শুরু করলো। কিছু ক্রোমোজোম একজন সেন্ট্রিওলের দিকে যেতে শুরু করলো, অপর ক্রোমোজোম গুলো আরেকজন সেন্ট্রিওলের দিকে যেতে শুরু করলো, ঠিক আছে? হলো, ক্রোমাটিডস গুলো ডাইভার্জ হয়ে গেল মনে রাখবে, এবং সেলের অপোজিট পোলে যেখানে সেন্ট্রিওল আছে সেই দিকে যেতে শুরু করলো। এরপর আসছি টেলোফেজে। টেলোফেজে কি হচ্ছে, যখন এরা খুব দূরে দূরে চলে গেছে, সেলের একদম দুই প্রান্তে দুই ক্রোমোজোম চলে গেছে, তখন সেলের যে মাঝের পোর্শন আছে সেই মাঝ বরাবর দুটো সেল ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুটো সেল ডিভাইড হয়ে, দেখো প্রথমে যে একটা সেল ছিল সেখান থেকে দুটো আইডেন্টিক্যাল সেল তৈরি হলো। এই অবধি সবার ক্লিয়ার? আমার কিন্তু মাইটোসিস কমপ্লিট হয়ে গেছে। এই অবধি সবার ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, তোমরা একবার চোখ বুলিয়ে নাও, ঠিক আছে? জিনিসটার ওপর চোখ বুলিয়ে নাও। আমি মাইক্রোফোন দিচ্ছি, সবাই চোখ বুলিয়ে নাও, তারপরে আমি মিওসিস স্টার্ট করব। হ্যাঁ, টেলোফেজটা আরেকবার, ঠিক আছে? বাকিরা চোখ বুলিয়ে নাও, যারা বুঝতে পারোনি তাহলে আমি আরেকবার টেলোফেজটা বলছি, ঠিক আছে? টেলোফেজে কি হচ্ছে, অ্যানাফেজে এরা কি করলো, এতদিনকে মেটাফেজে যেখানে দেখেছি একই রকম ক্রোমোজোম একই লাইনে দাঁড়িয়ে থাকবো, সেন্ট্রোমিয়ার আলাদা দিকে থাকবে, অ্যানাফেজে এসে কি হচ্ছে, ক্রোমোজোমরা ক্রোমোজোমদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। তারা একটা টাইপস এর ক্রোমোজোম একটা সেন্ট্রিওলের দিকে যাচ্ছে, আরেকটা টাইপস এর ক্রোমোজোম আরেকটা সেন্ট্রিওলের দিকে যাচ্ছে। টেলোফেজে এসে এই যে তাদের মধ্যে যে ডিভিশনটা হয়ে গেল, সেলের অপর প্রান্তে চলে গেছে কিছু ক্রোমাটিড আর একটা সেন্ট্রিওল, আর আরো অপর প্রান্তে চলে গেছে আরেকটা ক্রোমাটিড, আর কতগুলো ক্রোমাটিড এবং আরেকটা সেন্ট্রিওল। টেলোফেজে এসে সেই মাঝ বরাবর অংশ দিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুটো সেল তৈরি করছে। আগে তো ডুপ্লিকেশন হয়ে গেছিল, ডবল তো আগেই হয়ে গেছিল, এখানে একটা একটা সিঙ্গেল জিনিস দিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে। দেখো ছবিটা ফলো করো, এখানে দেখো টেলোফেজে যে ছবিটা আছে দুটো ভাগ হয়ে গেল, ব্যাস এইটুকুই। ওরা নিজেদের মধ্যে মিলেমিশে গ্রুপ করতে থাকলো, কিছু ক্রোমোজোম একটা সেন্ট্রোমিয়ার কিছু অর্গানেলস মিলে একটা একটা গ্রুপ করতে থাকলো। তারা বললো যে না, আমরা আর ওদের সাথে থাকবোই না, আমাদের মধ্যে কম্বিনেশন হয়ে গেছে, আমাদের মধ্যে আমরা মিলেমিশে থাকতে পারবো, তো আমরা একটা আলাদা রুম নিয়ে নিচ্ছি, তোরা একটা আলাদা রুম নিয়ে নে, তোদের সাথে আমরা থাকছি না, আমরা আলাদা রুমে থাকবো, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। বুঝতে পারা গেছে টেলোফেজটা? ওকে,
আচ্ছা, এরপর আমি চলে আসছি মিওসিস। মিওসিস তোমাদেরকে দেওয়া আছে না? 1 মিনিট, হ্যাঁ, স্ক্রিনটা আমি স্টপ করছি। মিওসিসের পিডিএফটা আমি বের করি, তারপর আবার স্ক্রিনটা অন করে দেবো। এরপর স্টার্ট করছি মিওসিস। মিওসিসকে কি বলেছিলাম? মিওসিস হচ্ছে রিপ্রোডাক্টিভ যে আমাদের সেল আছে, সেখানে আমাদের যে অর্গান আছে, সরি, রিপ্রোডাক্টিভ যে অর্গান আছে সেখানে আমাদের মিওসিস সেল ডিভিশন হচ্ছে, ঠিক আছে? মিওসিস 1 এবং মিওসিস 2, এটা দুইটা হচ্ছে যে এটা স্টেজ আছে, দুইটা স্টেজ আছে, যেখানে হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। এখানে কি আছে? টোটাল নাম্বার অফ ক্রোমোজোম মিওসিসে হচ্ছে 46, মানে 2n, ঠিক আছে? কিন্তু এখানে একবার সমবিভাজন হয় এবং একবার হ্রাস বিভাজন হয়, ঠিক আছে? মিওসিস 1টা আমরা প্রথমে জেনে নিচ্ছি। মিওসিস 1 এর কিন্তু আবার 5টা সাব পয়েন্ট আছে, যেটা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, ঠিক আছে? এরকম কোশ্চেন আসতে পারে যে মিওসিসের সাব স্টেজ আরো কটা আছে, ঠিক আছে? বা টোটাল নাম্বার অফ ক্রোমোজোম হিউম্যান বডিতে কটা হয়, এগুলো কিন্তু, বা মিওসিসে যে ডটার সেল থাকে, গ্যামেটস থাকে বা ডটার সেল থাকে, সেটা সংখ্যায় কটা থাকে, সেটা কিন্তু সংখ্যায় 23 থাকে, এন সংখ্যা। n ইজিক্যালস টু 23, তাহলে 2n ইজিক্যালস টু 46 হচ্ছে, ঠিক আছে? মিওসিসে যে ডটার সেল থাকে সেটা হচ্ছে হাফ নাম্বার অফ ক্রোমোজোম থাকে। আমরা মাইটোসিসে যেটা দেখলাম যে 2n সংখ্যক থাকে ডিপ্লয়েড, সেটা কিন্তু মিওসিসে হাফ নাম্বার থাকে। এটা কখন হয়? এটা যখন গ্যামেটস এর মধ্যে, বা গ্যামেটস যেমন হচ্ছে যে স্পার্ম এবং এগস, ওভাম যেটা হচ্ছে গোনাডস, গোনাডস হচ্ছে টেস্টিস বা ওভারিস, আর হচ্ছে যে এগস মানে হচ্ছে ওভা। এই যে রিপ্রোডাক্টিভ আমাদের যে অর্গান গুলো আছে বা রিপ্রোডাক্টিভ যে সেল গুলো আছে, এখানে মিওসিস সেল ডিভিশন হচ্ছে, ঠিক আছে? এই যে মিওসিস হচ্ছে, এটার যে ইন্টারফেস দশাটা, এটা হচ্ছে ওই সেল ডিভিশনের যে ইন্টারফেস, সেল ডিভিশনের মধ্যে মাইটোসিসের যে ইন্টারফেস দশা বলেছিলাম, ওইটার মতোই কিছুটা, ঠিক আছে? আর একটা যেটা দুটো হচ্ছে, যেটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে 5টা স্টেজ আছে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। জাইগোটিনে হচ্ছে যে সাইনাস তৈরি হচ্ছে, প্যাকাইটিনে কসিং ওভাস তৈরি হচ্ছে, ডিপ্লোটিনে কায়াজমাটা তৈরি হচ্ছে এবং ডায়াকাইনেসিসে টার্মিনেশন অর কায়াজমা হচ্ছে, ঠিক আছে? নোট করবে কিন্তু সবাই। লেপ্টোটিন দশায় কি হচ্ছে? ক্রোমোজোম গুলোকে আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি, ঠিক আছে? লেপ্টোটিন দশায় আমরা ক্রোমোজোম গুলোকে লাইট মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি। এদিকে দেখো মিওসিসে কি লেখা আছে এখানে। প্রথমে হচ্ছে, ঠিক আছে, ইন্টারফেসটা কিরকম হচ্ছে বললাম। ইন্টারফেসটা ওই মাইটোসিসের যে ইন্টারফেস G1S এবং G2, সেরম ভাবে ইন্টারফেসটা হচ্ছে, যেখানে 2n থেকে 2n সংখ্যা ক্রোমোজোম থাকছে, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে 2n থেকে n সংখ্যক হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু হ্রাস বিভাজন হচ্ছে।
প্রথমের যে ছবিটা সেখানে হচ্ছে সমবিভাজন হচ্ছে, এবং দ্বিতীয় যে ছবিটা মিওসিস 2 এ সেখানে কিন্তু হ্রাস বিভাজন হচ্ছে। সবাই বুঝতে পারছো তো? ইন্টারফেজে দেখো 2n সংখ্যক ক্রোমোজোম আছে, ঠিক আছে? ইন্টারফেজ থেকে মানে দ্বিতীয় যে গোল চিহ্নটা আছে সেখান থেকে দুদিকে তীর দিয়ে ওপরে দুটো ক্রোমোজোম আর নিচে দুটো ক্রোমোজোম হলো, ঠিক আছে? ওটা মিওসিস 1 হচ্ছে। 2n হলো। এরপরে ওই দুটোর থেকে দুটো দিকে তীর হয়ে দেখো মিওসিস 2 তে n সংখ্যক এবং n সংখ্যক ক্রোমোজোম হয়েছে, ঠিক আছে? তাহলে লাস্টে কিসে দাঁড়ালো? n সংখ্যক ক্রোমোজোমে দাঁড়ালো, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকিরা? আচ্ছা, দেখা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এতক্ষণ মিওসিসটা যেটা বললাম বুঝতে পেরেছো সবাই? ওকে। তো মিওসিসের মধ্যে মোটামুটি প্রথমে একটা কনসেপ্ট জেনে রাখ, ইন্টারফেজ দশাতে যেরকম 2n সংখ্যক সেল আছে সেই রকম আছে। এখান থেকে মিওসিস 1 এ কিন্তু 2n সংখ্যক সেল সৃষ্টি হচ্ছে। যেমন ধরো একটা বাটিতে যেরকম বললাম সেলগুলো মানে জিনিসপত্রগুলো আছে সেগুলো বেশি হয়ে সেই ডবল বাটির মতো একটা আয়তন সৃষ্টি করছে, সেখান থেকে দুটো সেল সৃষ্টি হচ্ছে, যেটার মধ্যে একরকম সিমিলার জিনিসপত্র আছে দুটো সেলের মধ্যে, ঠিক আছে? এই যে দুটো সেল হলো সেখানে ধরো দুটো ক্রোমোজোম আছে, আমি সাপোজ বলছি আর কি, দুটো ক্রোমোজোম আছে। সেই দুটো ক্রোমোজোমের থেকে যে হ্রাস বিভাজনটা হচ্ছে, বিভাজনের মাধ্যমে যে কোষের মধ্যে কম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে n সংখ্যা, মানে একটা করে ক্রোমোজোম পার সেলে থাকছে সাপোজ, ঠিক আছে? তো হ্রাস বিভাজন হচ্ছে, প্রথমে 2n সংখ্যক থাকে, তারপরে হ্রাস বিভাজন হয়ে n সংখ্যক ডটার মানে ডটার ক্রোমোজোম হয়, ঠিক আছে? সংখ্যক ডটার ক্রোমোজোম কটা সেল তৈরি করছে? টোটাল 4টে। তাহলে একটা সেল থেকে টোটাল কটা n সংখ্যক সেল তৈরি হচ্ছে? একটা সেল থেকে টোটাল কটা সংখ্যক n তৈরি হচ্ছে? 4টে। হ্যাঁ, ওকে। এরপর আসছি মিওসিস 1 এর যে স্টেজগুলো সেগুলো। লেপ্টোটিনে কি হচ্ছে? এটা তো আমরা ওভারঅল পড়ে নিলাম যে ক্রোমোজোমটা কি করে হচ্ছে n সংখ্যক 2n থেকে। এবারে কি করে হচ্ছে মানে সেলের মধ্যে তাদের অ্যাক্টিভিটিটা কিরকম, ঠিক আছে? তারা কিভাবে এটা করছে সেইটা। ক্রোমোজোম বিকাম কম্প্যাক্ট ভিজিবল আন্ডার লাইট মাইক্রোস্কোপ। লেপ্টোটিন দশাতে লাইট মাইক্রোস্কোপে আমরা যদি ক্রোমোজোমটাকে দেখি তাহলে এই পাশের যে ছবিটা আছে সেই রকম আমরা দেখতে পাবো, একদম পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ক্রোমোজোম দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে, তারা একে অপরের সাথে কোনো কথাবার্তাই নেই। জাইগোটিন দশাতে আমরা কি দেখবো? জাইগোটিন দশাতে একটা সাইন্যাপটোমাল কমপ্লেক্স তৈরি হয় তাদের মধ্যে, ঠিক আছে? তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, মাঝে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই দেখো দাগ দিয়ে অ্যারো দিয়ে বোঝানো আছে মাঝের কমপ্লেক্সটা। সেই মাঝের কমপ্লেক্সটা বরাবর তারা এরপর অ্যাক্টিভিটি গুলো করতে থাকবে পরের স্টেপ গুলোতে। একই রকমের যে দুটো ক্রোমোজোম হচ্ছে তাদের মাঝে একটা সাইন্যাপস তৈরি হচ্ছে, ঠিক আছে? সাইন্যাপটোমাল কমপ্লেক্স, এবং তারা কাছাকাছি আসছে। প্রথমের দশাতে লেপ্টোটিন দশাতে তারা দুজন দূরে দূরে দাঁড়িয়েছিল, কারোর সাথে কারো কথা নেই, কোনো বার্তা নেই, কিছু নেই। এই দশাতে জাইগোটিন দশাতে তারা কাছাকাছি আসছে এবং মাঝে তাদের মধ্যে একটা সাইন্যাপটোমাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, ব্যাস এইটুকুই। এরপরে আসছি প্যাকাইটিন দশাতে। প্যাকাইটিন দশাতে তারা এই যে দুটো সিস্টার ক্রোমাটিড আছে সেই দুটো একে অপরকে টাচ করছে জাস্ট, ঠিক আছে? দুটো ওই সিস্টার ক্রোমাটিডের হ্যান্ড দিয়ে, ঠিক আছে,
যে ওদের যে হ্যান্ড গুলো আছে তারা জাস্ট টাচ করছে এই দশাতে। প্রথম দশায় কি হলো, পাশাপাশি দাঁড়িয়ে থাকলো। দ্বিতীয় দশায় কি হলো, তাদের মধ্যে একটা মনে হচ্ছে যে ও পাশে দাঁড়িয়ে আছে, কথা বলা যেতে পারে, গিয়ে পড়ে। ঠিক আছে, মাঝে একটা সাইনেপটোমাল কমপ্লেক্স তৈরি হলো এবং তারা কাছাকাছি এসছে। প্যাকাইটিন দশাতে তাদের ওই সাইনেপটোমাল কমপ্লেক্স বরাবর, সাইনেপটোমাল কমপ্লেক্স কিন্তু মাঝে আছেই, কিন্তু তাদের হ্যান্ড একে অপরকে টাচ করেছে। বোঝা গেছে? খুবই সিম্পল। এরপরে আসছি ডিপ্লোটিন দশায়। ডিপ্লোটিন দশায় কি হচ্ছে, ক্রসিং ওভার দেখা যাচ্ছে। ক্রসিং ওভার মানে হাতে হাত তো দিয়েছে, হাতের ওপর আরেকটা হাত রেখে ক্রস করে আছে। ঠিক আছে, মনে করো একে অপরের হাতের উপর ক্রস করে আছে, ক্রস সাইন, যেরকম পাশের ছবিতে, একদম সিম্পল পাশের ছবিতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে ক্রস করে আছে। তারপরের দশা যেটা হচ্ছে ডায়াকাইনেসিস দশা, ডায়াকাইনেসিস দশায় কি হচ্ছে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা। ওই কায়াজমা যেটা ছিল সেটা কিন্তু উড়ে গেল, ওই কায়াজমাটা আর নেই, তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, তারা একে অপরের সাথে জুড়ে গেছে। বোঝা গেছে? এইটুকুই জাস্ট, আর কিছু নেই এখানের মধ্যে। সবাই বুঝতে পেরেছো? কেউ মিওসিসটা বুঝতে পারোনি এরকম কেউ আছো? আর আমার এখানের মধ্যে কারো কিছু ডাউট আছে তো বলো, আমি সেটা ক্লিয়ার করছি। কিন্তু পুরো ফেজ আমাকে বলবে না যে ম্যাম আবার মাইটোটিক ফেজটা বুঝিয়ে দিন বা আবার মিওসিস ফেজটা বুঝিয়ে দিন। ঠিক আছে, কোন জায়গাটা বুঝতে পারোনি সেটা আমি অবশ্যই আরেকবার বুঝিয়ে দেবো, একবার কেন দুবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, জাইগোটিনটা আরেকবার বলবো তো। জাইগোটিন দশাতে কিছুই নয়, লেপ্টোটিন দশাতে ক্রোমোজোম পাশাপাশি দাঁড়িয়ে ছিল, জাইগোটিন দশাতে তাদের মধ্যে কমপ্লেক্স তৈরি হলো। ঠিক আছে, আচ্ছা নোটসটা অন করছি। জাইগোটিন দশাতে তাদের মধ্যে একটা সাইনোপ্টোমাল কমপ্লেক্স তৈরি হলো। সাইনোপ্টোমাল কমপ্লেক্সের মধ্যে তাদের মধ্যে একটা মানে পরিচয় করার, মনে রাখবে যে পরিচয় করার একটা ইচ্ছে জাগছে। ঠিক আছে, যে হ্যাঁ এর পাশাপাশি দাঁড়িয়ে আছি, একটা পরিচয় পরিচিতি করা যেতে পারে। ঠিক আছে, জাইগোটিন দশাতে, জাইগোটিন দশাতে দুটো হোমোলোগাস ক্রোমোজোম আছে, মানে একই টাইপস এর দুটো ক্রোমোজোম যেগুলো আছে তারা কিন্তু একে অপরের কাছাকাছি আসছে। ঠিক আছে, আর কিছুই নেই জাইগোটিন দশাতে। আচ্ছা নোটস, ম্যাম আপনি একবার নোটসটা অন করুন, নোটস তো দেওয়া আছে তোমাদেরকে। ঠিক আছে, তোমরা যারা হয়তো নোটসটা করতে পারছো না পড়ানোর সময়, সব পিডিএফ এ দেওয়া আছে। এই সমস্ত পিডিএফ গুলো দেখে দেখে তোমরা খাতায় তুলে নিতে পারো, নোটস করতে পারো। অ্যানাফেজটা আরেকবার বলবো, তাই তো? অ্যানাফেজে কি হচ্ছে, মেটাফেজ অব্দি বুঝতে পেরেছো? অ্যানাফেজ কে বলেছে? হ্যাঁ, কেয়া মেটা বুঝতে পেরেছো? আচ্ছা, মেটাফেজে কি হচ্ছে, একই রকম যে মানে ক্রোমোজোম গুলো তারা নিজেরা একই রকম ভাবে একই একই লাইনে বিন্যস্ত হচ্ছে। ঠিক আছে, এবং সেন্ট্রোমিয়ার যেটা আছে, সেন্ট্রোমিয়ারটা অপোজিট পোলে চলে আছে, তারা ক্রোমোজোমের সাথে দাঁড়াবে না, তাদের ক্রোমোজোমের সাথে কোনো কথাবার্তা নেই, লেখাই নেই, তারা অপোজিট পোলে দাঁড়াবে। ঠিক আছে, ক্রোমোজোমের অপোজিট পোলে দাঁড়ালো মেটাফেজে। অ্যানাফেজে কি হচ্ছে, এই যে ক্রোমোজোম গুলো আছে তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে যাচ্ছে, তারা বলছে যে না আমরা আর একসাথে থাকতে চাই না। তো কিছু সংখ্যক ক্রোমোজোম একটা সেন্ট্রিওলের দিকে যাচ্ছে, আরেকটা কিছু সংখ্যক ক্রোমোজোম আরেকটা সেন্ট্রিওলের দিকে যাচ্ছে। বুঝতে পারা গেছে? এইটুকুই জাস্ট। এই যে কিছু সংখ্যা গেল পরের টেলোফেজে, আবার তারা যে মাঝের যে অংশটা, যেটা স্পেসটা ওদের মধ্যে বেড়ে গেল, তারা বলছে যে আমরা একটা সেন্ট্রিওল এবং কিছু সংখ্যক ক্রোমোজোম, কিছু সংখ্যক অর্গানেলস যেগুলো আছে, বা মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, যেগুলো যে সমস্ত কোষের যে সমস্ত জিনিসপত্র আছে, তারা মিলে আমরা একটা রুমে থাকবো।
আরো যে বাকিরা আছে তারা আরেকটা রুমে থাকবে। এইভাবে দুই ভাগে ডিভাইড হয়ে গেল, ঠিক আছে, টেলোফেজে এসে। অ্যানাফেজটা বললাম, বুঝতে পেরেছো কেয়া? আচ্ছা, 2n সংখ্যক ক্রোমোজোম n সংখ্যক কি করে হলো এটা মিওসিস 1-এ তোমরা লেখো। আচ্ছা ঠিক আছে, এটা একটা পেজে লেখো, যেখানে নোট করছো সেখানে লেখো 2n। মিওসিস 1 লেখো, 2n লিখো। দুই দিকে দুটো তীর দাও। আমি যেটা স্ক্রিনে শেয়ার করে আছি সেখানে কিন্তু কিছু নেই। আমি যেটা বলছি সেটা শুনে পরে 2n সংখ্যক n মানে 2n সংখ্যক কি করে n সংখ্যক হলো সেটা আমি বলছি, ঠিক আছে? 2n থেকে দুই দিকে দুটো তীর দাও, লেখো n n। সরি, 2n থেকে দুই দিকে তীর দাও, লেখো 2n 2n। এই যে জায়গাটা, এইটাকে লেখো মিওসিস 1, ব্র্যাকেট দিয়ে লেখো মিওসিস 1, ঠিক আছে? দুটো অ্যারো দিয়ে দুটো 2n 2n লিখেছো, এটাকে লেখো মিওসিস 1। মিওসিস 1-এ সমবিভাজন হচ্ছে, একটা 2n সংখ্যক সেল থেকে দুটো 2n সংখ্যক সেল তৈরি হচ্ছে। দুটো 2n সংখ্যক দুটো 2n সংখ্যক সেল তৈরি হয়ে গেল। এরপর এই দুটো 2n সংখ্যক সেল থেকে আবার নিচে দুটো করে n n তৈরি হচ্ছে। একটা 2n থেকে দুটো তীর দিয়ে n, আরেকটা 2n থেকে নিচে তীর দিয়ে আরো দুটো n এবং n লেখো। তাহলে এখন কটা n হলো? টোটাল 4টে n হলো। এই যে সেকেন্ড 2n থেকে, সেকেন্ড যে দুটো 2n থেকে n হচ্ছে, এই ফেজটাকে কি বলছে? মিওসিস 2। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, পিডিএফ এ দেওয়া আছে আমার এটা অলরেডি। এটা ছোট করে একটা আমি বানিয়ে দিয়েছি, দেখবে 2n থেকে 2n হচ্ছে, আবার দুটো 2n 2n থেকে n হচ্ছে। বোঝা গেছে? তাহলে মিওসিস 1 এবং মিওসিস 2 এর একদম লাস্টে কটা আমরা এন পেলাম? 4টে এন পেলাম। এই 4টে এন কিভাবে ডিভিশন করবে এটা কারোর মাথায় আসছে? যে এই তো 4টে এন হয়ে গেল, কিন্তু আমার সেল ডিভিশনের জন্য তো আমার 2n লাগে। একটা সেলের মধ্যে তো 46টা ক্রোমোজোম থাকে, 2n সংখ্যা ক্রোমোজোম থাকছে, তাহলে n সংখ্যা ক্রোমোজোম তো তাহলে 23 হয়ে যাচ্ছে। তাহলে কি করে আরো একটা সেল তৈরি হবে? এইটাই তো রিপ্রোডাক্টিভ, কি বলেছিলাম, মিওসিস সেল ডিভিশন আমাদের রিপ্রোডাক্টিভ সেল ডিভিশন। তাহলে একটা স্পার্মের মধ্যে কত সংখ্যাকে এন থাকছে? মানে একটা স্পার্মের মধ্যে কটা এন থাকছে? একটা এন থাকছে, 23 ক্রোমোজোমস থাকছে। একটা স্পার্ম একটা ওভামের সঙ্গে মিলিত হচ্ছে, তবে পরে একটা সেল গঠিত হচ্ছে, একটা রিপ্রোডাক্টিভ সেল গঠিত হচ্ছে। তাই তো? বোঝা গেছে আমি কি বলছি? যখন আমাদের রিপ্রোডাকশন পড়েছি, সবাই রিপ্রোডাকশন আমরা পড়ে এসেছি, তাই তো? আমরা জানি যে একটা স্পার্ম একটা এগকে ফার্টিলাইজ করে। একটা স্পামের যে ডিএনএ আছে বা স্পামের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে সেটা ওভামে গিয়ে পরে ফার্টিলাইজ করছে। তাহলে স্পার্মের মধ্যে যদি আমরা দেখে নিই, যে ভেবে নিই যে এন সংখ্যক একটা ক্রোমোজোম আছে বা এন সংখ্যক জেনেটিক ম্যাটেরিয়াল আছে, একটা ওভামের মধ্যেও কিন্তু সেম আছে, যেহেতু এগুলো রিপ্রোডাক্টিভ সেল। তাহলে একটা ওভামের মধ্যে এন সংখ্যক রইল এবং একটা স্পার্মের মধ্যে এন সংখ্যক রইল। তাহলে একটা ওভাম আর একটা স্পার্ম মিলে একটা সেল তৈরি করছে, যেটা হচ্ছে, যেটাকে আমরা কি বলি বলতো? একটা ওভাম এবং একটা স্পার্ম যখন ফার্টিলাইজেশন হচ্ছে, সেই মানে সেই দশাটাকে আমরা কি দশা বলি? কেউ বলতে পারবে? গুগল না করে বলো কিন্তু। সেটাকে আমরা বলছি জাইগোট, ঠিক আছে? একটা জাইগোট গঠিত হচ্ছে। হ্যাঁ, জাইগোট গঠিত হচ্ছে, ঠিক আছে? n প্লাস n একটা স্পামের মধ্যে এবং একটা ওভামের মধ্যে
দুটো ওভাম এবং মানে একটা ওভাম এবং একটা স্পার্ম মিলে 2n সংখ্যক তৈরি হচ্ছে। এরপর এই যে 2n সংখ্যক তৈরি হলো, যেটার মধ্যে দিয়ে একটা বেবি ফর্ম হবে, সেই 2n সংখ্যা কিন্তু বারবার আমাদের কি সেল ডিভিশন হবে, মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশন হতে থাকবে। বুঝেছ? মাইটোসিসে 2n থেকে আরো 2n হলো, আবার ওই দুটো 2n থেকে আবার 2n হবে, এইভাবে সেল ডিভিশন করে বারবার 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 সেল ডিভিশন, ওটা রিপ্রোডাকশন, এই সরি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চার এর মধ্যে। বোঝা গেছে? আমি আজকের ক্লাস যা যা বোঝা গেছে? আর কারো কোনো ডাউট আছে? কারো কোনো জায়গায় ডাউট থেকে থাকলে বলো, কারো কোনো কোশ্চেন থেকে থাকলে বলো, যা কিছু মাথায় কোশ্চেন আছে যে ম্যাম এটার পরে এটা হচ্ছে কেন, এটার পরে এটা হয়ে গেল কেন, বা এই জিনিসটা হওয়ার কারণ কি, বা যদি আমার এই রকম সংখ্যক এন, মানে এইরকম সংখ্যক সেল তৈরি হয়, তারপরে আমার সেল ডিভিশনের পরের স্টেজটা কি হতে পারে, একটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, মানে মাথায় কোশ্চেন আনার চেষ্টা করো, ঠিক আছে? তাহলেই বুঝবে যে তুমি বুঝতে পেরেছো বা বোঝার চেষ্টা করছো। কারো কোনো ডাউট থাকলে পরেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার নোটসে দেখবে একটা একটু একটু কারেকশন করবে, যেখানে এম ফেজ বা মাইটোটিক ফেজ আছে না নোটসের মধ্যে, এম ফেজ বা মাইটোটিক ফেজ যেখানে করেছি, আগের পিডিএফটা যেটা দেখাচ্ছিলাম, এম ফেজ বা মাইটোটিক ফেজের একটা পিডিএফ আছে, ওটা অন করো তো, যেখানে ছবি আঁকা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওখানে নিচে দেখো ব্ল্যাক কালিতে একটা মিওসিস রিপ্রোডাক্টিভ সেল ডিভিশন বলে, ঠিক আছে? ওই লেখার নিচে দেখো 2n থেকে দুটো দিকে n হচ্ছে, 2n থেকে সাইনোপ্টামাল কমপ্লেক্স, আমি বলে দিচ্ছি, 2n থেকে দুটো দিকে 2n হচ্ছে, ঠিক আছে? ওইটা কিন্তু আমি ইয়েতে তোমার কি বলে, নোটে দেখো কিন্তু আমার বলছে 2n থেকে আমি n করা আছে, ঠিক আছে? মিওসিস 1-এ 2n থেকে n করা আছে, ওটা 2n থেকে 2n করবে। ফার্স্ট বার 2n থেকে 2n হবে, এবং সেকেন্ড টাইম 2n থেকে n এবং n হবে, চারটে n হচ্ছে। সবাই কারেকশন করে নিও, ঠিক আছে? ওকে। তো সাইনোপ্টামাল কমপ্লেক্স হচ্ছে যে জাইগোটিন মিওসিস, এইটুকুই মনে রাখবে, ঠিক আছে? সাইনোপ্টামাল কমপ্লেক্স নিয়ে তোমাদেরকে বিশাল কিছু একটা কোশ্চেন করবে না, যে সাইনোপ্টামাল কমপ্লেক্সের একেবারে অ্যানাটমি ফিজিওলজি, বা সাইনোপ্টামাল কমপ্লেক্সের অ্যানাটমি ফিজিওলজি ওরকম ভাবে হয়ও না, যেরকম সাইনোপ্টামাল কমপ্লেক্স নিয়ে কোশ্চেন এটাই আসতে পারে যে সাইনোপ্টামাল কমপ্লেক্স কোন দশাতে হয়, মানে কোন দশাতে সাইনোপ্টামাল কমপ্লেক্স অ্যারাইভাল হয়, যেটা হচ্ছে জাইগোটিন দশা, ঠিক আছে? এই জাইগোটিন দশা, বা হয়তো মানে অপশনের মধ্যে জাইগোটিন দশা থাকলেই না, শুধু থাকলো মিওসিস 1, মিওসিস 2, মিওসিস মাইটোসিস না মাইটোটিক ফেজ, বা ইন্টারফেজ, বা ডায়াকাইনেসিস ফেজ, এরকম ভাবে দিয়ে দিল, ঠিক আছে? ঘুরিয়ে কোশ্চেনটা দিতে পারে। তো তোমাকে তখন কিন্তু এটা মাথায় করতে হবে যে জাইগোটিন দশাতে হচ্ছে। যদি জাইগোটিন দশা সেখানে অপশনের মধ্যে না থাকে, যদি থাকে মাইটোসিস 1, তখন তোমাকে মাইটোসিস 1-এর দাগ দিতে হবে। আবার যদি এত থাকে যে মাইটোসিস 1 দিলই না, মিওসিস দিয়েছে, এই সরি 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 মিওসিস 1, তো মিওসিস 1 দিলই না, তোমাকে মিওসিস দিয়েছে বা মাইটোসিস দিয়েছে, আরো দুটো অন্য কিছু দিয়েছে, G0 দশা, G1 দশা, এরকম দিয়েছে, তখন কিন্তু তোমাকে মিওসিস বলতে হবে, কারণ মিওসিসের মধ্যে মিওসিস 1 থাকছে, মিওসিস 1-এর মধ্যে আমরা স্টেজের মধ্যে পাচ্ছি জাইগোটিন। বোঝা গেছে? সাইনোপ্টামাল কমপ্লেক্স কখন অ্যারাইভাল হয়, তখন জাইগোটিন ফেজে অ্যারাইভাল হয়।
সাইনাপটামাল কমপ্লেক্স অ্যারাইভাল হওয়ার কারণ কি? এই সাইনাপটামাল কমপ্লেক্স অ্যারাইভাল হওয়ার জন্য ক্রোমোজোম গুলো কাছাকাছি আসতে পারে এবং টাচ করতে পারে একে অপরকে। কোন দশাতে একেবারে ভ্যানিশ হয়ে যায়? কোন দশাতে ভ্যানিশ হয়? কাইনেসিস দশাতে সাইন্যাপটিক সরি ডিপ্লোটিন দশাতে সাইনাপটামাল কমপ্লেক্স একেবারেই ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপরে কি তৈরি হচ্ছে? কায়াজমা তৈরি হচ্ছে। এই কায়াজমাটা আবার কোন দশাতে তোমার ভ্যানিশ হয়ে যাচ্ছে? ডায়াকাইনেসিস দশাতে। হ্যাঁ হ্যাঁ, মিওসিস মিওসিস, আমি সরি মাইটোসিস মানে বলতে গিয়ে ভুল করলাম। মিওসিস দশাতে এটা আসছে। বুঝতে পেরেছো সাইনাপটামাল কমপ্লেক্সটা কি? ওকে, তাহলে আমি ক্লাসটা তাহলে আজকে অফ করছি, নাকি আরো কিছু স্টার্ট? নেক্সট টপিক কি আজকে স্টার্ট করব নাকি নেক্সট দিন স্টার্ট করব? ওকে, তাহলে নেক্সট টপিক নেক্সট দিনে স্টার্ট করছি। আজকে এটা অফ করছি। তোমাদের যদি সেল এবং সেল ডিভিশন নিয়ে বা টিস্যু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা আমাকে এখনই করতে পারো বা পরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটার পরে একটা এক্সাম হবে তোমাদের। আচ্ছা, আজ এক্সাম, ঠিক আছে, পড়ে নাও, তবে এক্সাম দিও, এক্সাম তো অনেক হবে। আচ্ছা, নেক্সট দিন কি আমি ইন্টিগুমেন্টারি সিস্টেমটা স্টার্ট করব নাকি রেসপিরেটরি সিস্টেম স্টার্ট করব? দুটোর মধ্যে যে কোনো একটা স্টার্ট করব, মানে স্কিন বা রেসপিরেটরি সিস্টেম। একজন বলছে স্কিন, একজন বলছে রেসপিরেটরি, একজন বলছে স্কিন। না, টিস্যু শেষ নয়, টিস্যুর মধ্যে আহ বোন, লিম্ফ, ব্লাড আর মাসেল আর নার্ভাস, এগুলো বাকি আছে, ঠিক আছে? এগুলো যখন নার্ভাস সিস্টেম পড়াবো তখন আমাকে নার্ভাস টিস্যু পড়াতে হবে, তাই তখনই একেবারে নার্ভাস টিস্যু পড়াবো। মোটামুটি টিস্যুর একটা আইডিয়া বা টিস্যু মেন যে টিস্যুর টপিক গুলো সেগুলো শেষ করে ফেলেছি, ঠিক আছে? মাসেল টিস্যু, লিম্ফ, বোন, ব্লাড, এগুলো আলাদা চ্যাপ্টারে আলাদাভাবে আরো আরো বিস্তারিত ভাবে পড়াতে হবে। আচ্ছা, তাহলে রেসপিরেটরি শুরু করছি। রেসপিরেটরি অনেকে বলেছে, রেসপিরেটরি, ঠিক আছে? তাহলে রেসপিরেটরি সিস্টেমটা নেক্সট দিন স্টার্ট করব, ওকে? আজকে তাহলে ক্লাসটা অফ করলাম। থ্যাংক ইউ সবাইকে।